ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি আফরিন আনোয়ার। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ সহ 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং 2026 সালের রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে করছে না জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের মতে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করবে জনগণ। এদিকে জামাতে ইসলামীও বলছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতির সিদ্ধান্ত না হলে তারা নির্বাচনে যাবেন না। অন্যান্য সমমনা ইসলামী দলগুলো একই সুরে কথা বলছে। অন্যদিকে এর পুরোপুরি বিপরীত অবস্থান বিএনপির। তাদের মতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের দাবি বাস্তবসম্মত নয়। এছাড়া সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়ার অঙ্গীকারেরও দ্বিমত তাদের। সংস্কার নিয়ে এই অনৈক্যের কারণে রোডম্যাপ ঘোষিত হওয়ার পরও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কি অনৈক্যের জালে আটকা পড়ে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান, আছেন 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলটিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং আছেন বাংলাদেশ জাতীয় জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেলোয়ার হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজকাহনের স্টুডিওতে। নিশ্চয়ই এরই মধ্যে আপনারা আমাদের আলোচনার বিষয়বস্তু পুরোপুরি জেনে গেছেন। আমি শুরুতেই আসলে জনাব দেলোয়ার হোসেন আপনার কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে জাতীয় নির্বাচনের জন্য একরকম রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং প্রতিটি রাজনৈতিক দলও কিন্তু প্রাথমিকভাবে তাদের প্রতিক্রিয়া গণমাধ্যমে দিয়েছেন। এক্ষেত্রে আসলে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ছাড়াই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। বিষয়টি জামাত ইসলাম কিভাবে দেখছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, সাথে ধন্যবাদ জানাই বিজ্ঞ সহ আলোচকবৃন্দকে এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সালাম। যেমনটি বলছিলেন যে আসলে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন কমিশন সেখান থেকে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। যে রোডম্যাপটি আসলে জাতির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কারণ এই সরকার নিজেরা বসে নেই, তাদেরকে একটা অভ্যুত্থানের পরে অনেক রক্ত, অনেক জীবনের উপরে দাঁড়িয়ে তাদেরকে এই ক্ষমতায়, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় তাদেরকে বসানো হয়েছে। ক্ষমতায় বসার পরপরই তাদের যে প্রতিশ্রুতি ছিল যে তারা সংস্কার করবে, বিচারকে ত্বরান্বিত করবে এবং নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করবে, এই তিনটা বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়ে তাদের কার্যক্রম তারা শুরু করেছিল। এখন পর্যন্ত কিন্তু সংস্কারের বলা যায় যে জনগণ যে প্রত্যাশা করছে সেই সংস্কার প্রত্যাশিত জায়গায় কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি। যেখানে সংস্কারই হলো না, যেখানে বিচারের কার্যক্রমটা এখনও মানুষের কাছে দৃশ্যমান হয় নাই, যেখানে নির্বাচনের জন্য যে সুন্দর পরিবেশ, যে লেভেল প্লেইং ফিল্ড কোনোটাই হয় নাই, তাহলে এটাকে বাদ দিয়ে এই পরিবেশগুলো তৈরি না করেই এখন তড়িঘড়ি করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা এটা নিঃসন্দেহে জাতির সাথে একটা প্রতারণা, দেশের জনগণের সাথে একটা প্রতারণা। এখানে শহীদ ফ্যামিলিগুলোর সাথে, শহীদদের সাথে একটা বিশ্বাসঘাতকতা এবং এখানে আহত পঙ্গুত্ব বরণকারী ভাই বোনদের সাথে একটা চরম বিশ্বাসঘাতকতা। কারণ যে ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছিল সেই ম্যান্ডেটই পূরণ হলো, তার আগেই একটা নির্বাচন তারা ঘোষণা করে দিল। এখন দেখুন এখানে যেই দাবিটা এখন দীর্ঘ বেশ কয়েক দিন ধরে বর্তমান সরকার যে সংস্কারের জন্য যে ঐক্যমত্যের কমিশন এখানে গঠন করেছিল, তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসে মোটামুটি অনেকগুলো বিষয়ে কিন্তু তারা আলোচনা করেছে জুলাই সনদ তৈরির জন্য। সেই জুলাই সনদের বিষয়টা কিন্তু এখন ফাইনাল হয় নাই এবং সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যেভাবে দেশের জনগণ যেভাবে কথা বলছে, রাজনৈতিক দলগুলো যেভাবে কথা বলছে, সেই সনদের আইনি ভিত্তি কিন্তু এখনও তৈরি হয়নি।
এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কথা আসছে যে সেই জুলাই সনদের উপরে একটা নির্বাচন হতে হবে। কেন নির্বাচন হতে হবে? যে আমরা এতদিন দীর্ঘ 16 বছরদের হাসিনার সংবিধান ছিল, সেই সংবিধানের আলোকে তারা নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে কি হয়েছে এটা আমরা সবাই জানি, ওইটাকে আমরা যাচ্ছি না। এখন যে আমরা নির্বাচন করতে যাচ্ছি, কোন সংবিধানের ভিত্তিতে আমরা নির্বাচন করতে যাচ্ছি? সেই হাসিনার সংবিধান দিয়ে নির্বাচন করছি, নাকি আমরা বর্তমান যে ডক্টর ইউনূস সরকার যারা আছেন তাদের সংবিধানের উপরে নির্বাচন করছি? যদি হাসিনার সংবিধানের উপরে নির্বাচন করি তাহলে সেটা একটা বিষয় হবে, আর যদি আমরা ডক্টর ইউনূসের সংবিধানের কথা বলি তাহলে অবশ্যই সেই সংবিধানটা হবে জুলাই সনদ। সেই জুলাই সনদ ছাড়া কোনোভাবেই একটা নির্বাচন এই মুহূর্তে হতে পারে না, এবং সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি হতে হবে, তবেই একটা নির্বাচন হতে পারে। কিন্তু এইগুলো কোনো কিছু না হয়ে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করলেন। কিন্তু এখানে একটা কথা আমি বলে নিতে চাই, এটা অনেকে আমাদেরকে ভুল বোঝে। সেটি হলো, আমরা কিন্তু নির্বাচনের বিপক্ষে না। নির্বাচনের তারিখ যে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা তারিখকে আমরা স্বাগত জানিয়েছি। যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন এপ্রিলে বললেন সেটাকেও আমরা স্বাগত জানিয়েছি, যখন জুনের মধ্যে বললেন সেটাকেও স্বাগত জানিয়েছি, যখন ফেব্রুয়ারির মধ্যে বললেন সেটাকেও স্বাগত জানিয়েছি। যদি আমরা বলেছি যদি 2 মাসের মধ্যেও কোনো ডেট ঘোষণা, ডিসেম্বরের মধ্যেও যদি কোনো ডেট ঘোষণা করে সেটাকেও আমরা স্বাগত জানাবো, কারণ আমরা নির্বাচনমুখী দল। বহু আগে থেকে নির্বাচনে আমরা প্রস্তুতি নিচ্ছি, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে আমাদের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা না। সমস্যা হলো যে নির্বাচনটা হতে যাচ্ছে 16 বছর পরে মানুষের প্রত্যাশিত একটা নির্বাচন, সেই নির্বাচনটা যদি সুন্দর না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই নির্বাচন করে কিনা বা সেই নির্বাচনে যায় কিনা, সেটা তো আগে ওই হাসিনা মার্কা নির্বাচন হবে। ঠিক এই বিষয়ে আমি জনাব শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে আসলে প্রশ্ন রাখতে চাইছি। যেমন আমাদের জামাত ইসলামের নেতারা যেভাবে বলছে, এনসিপি যেভাবে বলছে, অন্যান্য সমমনা ইসলামী দলগুলো যেভাবে বলছে, আসলে আপনিও কি সেই সাথে একমত কিনা যে এই যেই আজকে নির্বাচন কমিশন রোড ম্যাপ দিল, এটা কি আসলে কোনো ধরনের রাজনৈতিক চাপে পড়ে তারা দিয়েছে কিনা, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচকদের। এখানে তো রাজনৈতিক চাপের কোনো বিষয় নয়, এটা সরকারের সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। সেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে আপনার অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা করণীয়, কি তারা করতে করা উচিত, কি করবেন, সেইভাবে তারা একটা ঘোষণা দিয়েছেন। এটা একটা রুটিন ওয়ার্ক বলতে পারেন আপনি, ফেব্রুয়ারিকে নির্বাচনকে সামনে রেখে। এটা রাজনৈতিক চাপ তো হতে পারে না। রাজনৈতিক একটা চাপ আছে যথাশীঘ্র নির্বাচন, কারণ জুন মাসের 2 তারিখে যখন প্রধান উপদেষ্টার সাথে 32টি রাজনৈতিক দল আপনার আলোচনায় অংশগ্রহণ করে, তখন প্রায় 31টি রাজনৈতিক দলই কিন্তু ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করেছে। জামাত ইসলাম বলেছে এটা রমজানের আগে হলে ভালো হয়। তাই প্রত্যেকটা দল কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চেয়েছে। তারপর তিনি এটাকে এপ্রিলে নিয়ে গেছেন, সেখান থেকে আবার ফেব্রুয়ারিতে এনেছেন, কারণ এপ্রিল মাসটা নির্বাচনের জন্য কোনো কার্যকর সময় নয়। সেই হিসাবে তো নির্বাচন হতে গেলে যে কাজগুলো করার দরকার, ভোটার তালিকা চূড়ান্ত করা, তারপর আমরা সীমানা নির্ধারণ করা, দল নিবন্ধন করা, ব্যালট বাক্স ঠিক আছে কিনা সেটা দেখা, বিদেশি পর্যবেক্ষক আনার বিষয়টা নির্ধারণ করা, পোস্টাল ব্যালট নির্ধারণ করা, না কোন পদ্ধতিতে নির্বাচন, তো আপনার যে পদ্ধতিতে নির্বাচন করার আমরা অতীতে করে আসছি সেই পদ্ধতিতে নির্বাচন, পদ্ধতিগত ব্যাপারে কোনো সমস্যা নাই। কারণ এখানে তো আবার দেখা যাচ্ছে যে জামাত, এনসিপি তারা বলছে যে পিআর পদ্ধতি ছাড়া, বিশেষ করে জামাত ইসলাম কিন্তু শুরুতেই পিআর পদ্ধতিটার জন্য তারা দাবি করেছে। জামাত ইসলাম শুরু থেকে পিআর পদ্ধতিতে কথা বলে নেই। জামাত ইসলামই একমাত্র রাজনৈতিক দল যেটা 300 আসনে অলরেডি প্রার্থী ঘোষণা করেছেন, তাদের প্রার্থী তালিকা সহ। তারপরে ইসলামী আন্দোলন তাদের প্রার্থী ঘোষণা করেছেন। আমার নির্বাচনী এলাকায় এমন কোনো গাছ নাই যে গাছের মধ্যে ইসলামী আন্দোলন আর জামাতে ইসলামের ফেস্টুন ঝুলছে না। আপনার ইসলামী আন্দোলন অন্তত 100টার উপর তোরণ করেছে। তারা যদি ওই পদ্ধতিতেই করতো তাহলে শুধু তাদের মার্কাটা আপনার করতো, শুধু মার্কাটা প্রচার করতো, প্রার্থীর প্রচার করার দরকার ছিল না পিআর পদ্ধতি অনুযায়ী। কিন্তু প্রার্থীটা দিয়ে নির্বাচনের সমস্ত কর্মকাণ্ডকে নিচকে এগিয়ে রেখে এখন পিআর পদ্ধতির কথা বলাটা এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কারণটা কি আমি আপনাকে বলি, এখানে যখন আপনার সংস্কার কমিশন যখন কথা বলেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যখন আলাদা আলাদা কথা বলেছে, কথা বলার পরে তারা বেশ কিছু বিষয়কে তারা মাথা থেকে ঝেড়ে ফেলেছে এবং 20টি বিষয় নিয়ে তারা আলোচনায় অংশগ্রহণ করেছে। 20টা বিষয় নিয়ে আমরা 24টি কর্মদিবসে আলোচনা করেছি। ওই 20টি বিষয়ের মধ্যে পিআর পদ্ধতিটা ছিল না, কারণ পিআর পদ্ধতি নির্বাচন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে, যেটা বর্তমানে সম্ভব নয়। বর্তমানে প্রচলিত পদ্ধতি নিয়ম হবে, এবং জামাতে ইসলাম এই 24টা কর্মদিবসে 1 মিনিটের জন্য বলে না যে নির্বাচন পদ্ধতি কি হবে।
এটা হলো যে মাঠের একটা আওয়াজ, এটা হলো মাঠের আওয়াজ। এই মাঠের আওয়াজের সাথে বাস্তবের কোনো মানে ইয়ে নেই। পিয়ার নিয়ে কথা বলতে ইসলামিক আন্দোলন কয়েকবার কথা বলতে চেয়েছে, কিন্তু যেহেতু 20টি আপনার এজেন্ডাকে সামনে নিয়ে এসছে, ওই 20টি এজেন্ডার মধ্যে আপনার পিয়ার পদ্ধতিটা ছিল না। 24টি গুরুত্বপূর্ণ না, 20টি এর মধ্যে দিয়ে আপনার মানে যখন আলাদা আলাদা আলোচনা করেছে, দেখেন মানে বাংলাদেশটা 8টি প্রদেশে বিভক্ত করার জন্য একটা দাবি, একটা তারা প্রস্তাবনা দিয়েছেন। ভোটারদের বয়স আপনার 17 বছর করে একটা প্রস্তাবনা দিয়েছেন, প্রার্থীদের বয়স 23 বছর। এই আলোচনাটা তখন হালে পানি পায়নি বলে তারা এটা বাদ দিয়েই পিয়ার সহ এগুলো বাদ দিয়ে তারা 20টাতে তারা একমত মানে এনেছেন, এবং অধিকাংশ সংস্কারের প্রশ্নে অধিকাংশ আপনার দল একমত হয়েছে। কয়েকটি প্রশ্নে দ্বিমত হলেও আমরা যদ্দূর জানি আগামী সপ্তাহে আবার আলোচনা হলে দ্বিমতের জায়গাটা আপনি একটু কমে আসবেন। আপনার সংস্কার কমিশনও কিন্তু বিশেষজ্ঞদের সাথে বসছেন, আমরাও বিভিন্ন আইনজীবী বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছি এটা বাস্তবায়নের পদ্ধতি কি। কিছু কোনো বিষয় বাস্তবায়ন হবে অডিয়েন্সের মাধ্যমে, কিছু বাস্তবায়ন হবে আপনার জাতীয় সংসদে। চাইলে সমস্ত কিছু কিন্তু আপনার ইয়ে করা যায় না। যেমন সংস্কার, যেমন আজকে দেখলাম আমরা যে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে তারা একটা মানে কাজ করছেন, মানে সংস্কার যে হচ্ছে না তেমনও না, আবার আমার কাঙ্ক্ষিত সংস্কারের ব্যাপারে আপনার সরকারের পুরোপুরি পূরণ হয়ে গেছে না এমনও বলা যাবে না, কারণ এই সরকারের অনেক মন্ত্রণালয় আছেন যারা কোনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, নিজের মন্ত্রণালয় চালাতে পারছেন না। এখন আমাদের যেটা দরকার, প্রত্যেকে মনে করছেন যে একটা দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, একটা নির্বাচিত সরকারের নানাবিধ সমস্যা সংকটের সমাধান করতে পারে। বিনিয়োগ স্থবির হয়ে গেছে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি। আমরা তো নির্বাচন আমার মনে হচ্ছে যে এটা ডিসেম্বর বা নভেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, একেবারে আমি পরিষ্কার আপনার বক্তব্যে। এই মুহূর্তে হেলেন জেরিন খান, আপনার কাছে প্রশ্ন যে যেহেতু রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, ঠিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা বিএনপি স্বাগত জানিয়েছে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন যে একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে। এই যে একটি মহল, আসলে এই একটি মহল কাদেরকে দেখছে বিএনপি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন যারা, তাদের প্রত্যেককেই। আমি প্রথমেই বলতে চাই যে এটা একটা বহুল আলোচিত যে রোডম্যাপটি যে ডিক্লারেশন হয়েছে, আমি মনে করি যে এটা মানুষের কাছে অনেক প্রত্যাশিত ছিল। অনেক পূর্বেই যদি দিত তাহলে আমার মনে হয় যে আরও ভালো হতো। যে বিএনপির পক্ষ থেকে বারবার করে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি আসার পরপরই কিন্তু গতকালকে না আজকেই দেখলাম আমাদের সংগ্রামী মহাসচিব একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছিলেন যে নির্বাচনটি যদি 3 মাসের মধ্যে হতো তাহলে আমরা অনেক সমস্যা থেকে সমস্যাগুলো আজকে ফেস করতে হতো না। তো আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা 3 মাসের মধ্যেই এই গণ অভ্যুত্থানের গত 24-এর 5ই আগস্টের পরে সম্ভবত 8 অথবা 9 তারিখের দিকে আমরা পল্টন অফিসের সামনে একটা বিশাল জনসমাবেশ হয়েছিল, এবং সেই জনসমাবেশে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রেখেছিলেন, এবং ওখানে একদম জনতার মধ্য থেকে আওয়াজ উঠেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই। সত্যিকার অর্থে আপনি জানেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে, বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং ফ্যাসিস্ট বিরোধী আমাদের সাথে অ্যালায়েন্স যে সমস্ত দলগুলো ছিল, তাদের প্রত্যেকেরই কিন্তু মূল একটাই লক্ষ্য ছিল, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবং এই নির্বাচনের জন্যই এই একটি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার জন্যই এত মানুষকে জীবন দিতে হয়েছে। কিন্তু তারপরে আপনি দেখেন 3 মাসের মধ্যে একটি রোড ম্যাপ দেওয়ার জন্য কিন্তু আমরা ওই নির্বাচন দেওয়ার জন্য ওই সময় কিন্তু আওয়াজ উঠেছিল, কিন্তু দেখা গেল যে আবার কিছু সংখ্যক দল এবং জনগণের মধ্য থেকেই বলা হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বেকুল হয়ে গিয়েছে। তখন আমরা তো যেহেতু বিএনপি একটা জনগণের দল, জনগণের আওয়াজকে, জনগণের চিন্তা চেতনাকে, জনগণের ইচ্ছাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে, সেই কারণে বিএনপি চিন্তা করলো যে ঠিক আছে, যেহেতু জনগণের মধ্যে মানে একটু মতভেদ আছে, কেউ বিরাট একটা পক্ষ চাচ্ছে যে 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে, কিছু সংখ্যক এটা জনগণের মধ্যে মতপার্থক্য
পার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে? এটা হয় কি আপনার এই ধরেন আমাদের যেহেতু 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন নেই, সে কারণে আমরা বলতে পারবো না। আমরা এদেশের বৃহৎ দল হিসাবে আমরাও বলি জনগণ আমাদের সাথে আছে, আবার একদম ক্ষুদ্র যারা জীবনে কোনো পার্লামেন্টে একটা আসনও পায় নাই অথবা পার্লামেন্টে 2-3টা আসন পেয়েছে, তারাও বলে থাকে জনগণ আমাদের সাথে আছে। কাজে ওই বিবেচনা আমি বলবো না। আমরা পত্র পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব কিছু এবং জরিপ টরিপ সব কিছু চিন্তা করে, এবং আমরা যেহেতু প্রত্যেকটা মানে এলাকায় এলাকায় যাই, ওয়ার্ডে যাই, ইউনিয়নে যাই, এগুলো আমরা জানি, মানুষের পালস বুঝি, সেই কারণেই আমরা চিন্তা করলাম ঠিক আছে কিছুটা সময় দেওয়া যায়। এবং সেই সময় দিতে গিয়ে, এবং আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার করে কিন্তু প্রধান উপদেষ্টার কাছ থেকে এই রোড ম্যাপটি কিন্তু যাতে নির্বাচন কমিশন দেয় সেটাই কিন্তু চাওয়া হচ্ছিল। এই রোড ম্যাপটি এই জন্যই আমি বলছি অনেক কাঙ্ক্ষিত। তো যাই হোক, 1 বছরের পর হলেও দিয়েছেন, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু এসছে যে আগামী মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনের জন্য কি কি করা দরকার সেগুলো কিন্তু আছে। কাজে আপনি যেটা বললেন যে একটা জনগোষ্ঠী কিংবা একটা পক্ষ আছে যারা নির্বাচনকে বানচাল করতে চায়, সেটা তো দিনের আলোর মতোই স্পষ্ট। কারণ যারা এই 17 বছর নির্বাচন করে মুখে ফেনা তুলেছে, তাদের অনেকে গুম হয়েছে, অনেকে আমরা দেখি 17 বছরের মধ্যে তাদের প্রায় 7-8 বছর কিংবা 10 বছরের মতো তারা কোনো রাজনীতি করতে পারেনি। তাদের কিন্তু মাঠে ময়দানে, বিশেষ করে 14 সালের পরে তাদের খুব বেশি ভূমিকা আমরা কিন্তু দেখি নাই। সেই যারা এত নির্বাচন করলো, এখন তারা কেন নির্বাচনের বিরোধিতা করছে? সেই যে হাসিনা যেই কথাগুলো বলতো, এখন তাদের মুখ দিয়ে কিন্তু আমরা সেই কথাগুলো শুনতে পাচ্ছি। সেই জন্যই আমরা বলছি যে আমরা তো আর বলছি না এই নির্বাচনই আমাদেরকে ক্ষমতায় দেখ, আমরা বলছি একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে। যদি যেই দলগুলো নির্বাচন চাচ্ছে না তাদের কথাগুলো নিয়ে জনগণের কাছে যাক, যদি তাদের কথাগুলো জনগণ আস্থায় নেয়, বিশ্বাস করে, তাহলে তারা তাদের কথায় ভোট দিবে। আর যদি আমাদের কথা নিয়ে আমরা যাব জনগণের কাছে, আমাদের কথা যদি জনগণ আস্থায় নেয়, বিশ্বাস করে, তাহলে আমাদেরকে ভোট দিবে। অর্থাৎ এই সব কিছু নির্ধারণ করবে জনগণ। এটাই হলো আমি বলতে চাচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন টিভিসি নিউজে। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে আমন্ত্রিত অতিথিরা আছেন। আমি সরাসরি চলে যাব আমাদের অতিথিদের কাছে। জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছে আবারও ফিরে আসছি। যে দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞরা যেটা বলছে, তারা বলছেন যে জামাত এবং এনসিপির একাংশ মনে করছে যে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি পুরোপুরি ফয়দা পাবে বা বিএনপির একটা লাভের জায়গা আছে। সেই জায়গা থেকে আসলে জামাতের মতামত আমরা পেয়েছি, কিন্তু তারা আবার এটাও বলছে যে বর্তমানে প্রশাসন সহ বড় বড় জায়গায় জামাত এবং এনসিপির মতাদর্শরা আছেন, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সবকিছুই বদলে যাবে। আসলে কি তাই? মানে জামাতের মনোভাবটা জানতে চাচ্ছি। আর এই ক্ষেত্রে যদি দেখেন যে মতৈক্য বা সংস্কার বিচার এই বিষয়গুলো যদি পুরোপুরি সেটেলমেন্টে না আসতে পারে, তাহলে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয়, এই দায়ভারটা আসলে কারা নেবে? নির্বাচন হতে হবে, এটা জনগণের দাবি, এটা সকল রাজনৈতিক দলগুলো চায়, এটা আমরাও চাই। কারণ একটা অসাংবিধানিক সরকার বা অনির্বাচিত সরকার বেশি দিন একটা দেশের মধ্যে থাকলে সেটা অবশ্যই দেশের জন্য, দেশের জনগণের জন্য ক্ষতিকর। নির্বাচন হতে হবে। এজন্য এখনও নির্বাচনের যে ডেডলাইন, সেই ডেডলাইনের যেতে এখনও যথেষ্ট সময় আছে। সরকার যদি আন্তরিক হন এবং রাজনৈতিক দলগুলো যদি মানে জনগণের কথা চিন্তা করে নিজেদের স্বার্থগুলোকে কিছুটা যদি মানে কমতি করে দেখেন বা নিজের স্বার্থগুলোকে একটু অমিট করে জনগণের স্বার্থটাকে যদি প্রায়োরিটি দেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হয়তো আমরা পৌঁছাতে পারবো। কিন্তু এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর আগেই একটা নির্বাচন যদি হয়ে যায়, আমি আগেও বলেছি এই নির্বাচনটা অর্থবহ হবে না। কারণ বিগত 16 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, যে সংবিধানের উপরে ভিত্তি করে নির্বাচন হয়েছে, সেটা তো আর কোনো চেঞ্জ হয় নাই। সেটার আলোকেই যদি এখন নির্বাচন হয়, তাহলে তো ওইভাবে নির্বাচন হবে। আজকে দেখুন যে আমরা জনগণের কথা বলছি, যে জনগণ এটা চাচ্ছে, ওটা চাচ্ছে। তো আমরা জনগণের কথা বলি, তো জনগণকে এত ভয় পাই কেন? জনগণ জুলাই সনদ চাচ্ছে কিনা,
জুলাই সনদের আইনগত ভিত্তি চাচ্ছে কিনা, এই জুলাই সনদের উপরে নির্বাচন চাচ্ছে কিনা, এটা জনগণের হাতে ছেড়ে দিই আমরা। কেন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপরে কেন থাকছে? কারণ বর্তমান সরকার তো এটা হলো জনগণের চরম অভিপ্রায়ের একটা সরকার, কিন্তু সুতরাং এখানে জনগণকে প্রায়োরিটি দিতে হবে। জুলাইয়ের যে চেতনা, সে চেতনাকে প্রায়োরিটি দিতে হবে। জুলাইয়ের চেতনা কিন্তু এটা না যে এখানে শুধুমাত্র একটা দলের মানে ক্ষমতা থেকে তাকে নামিয়ে দিয়ে আরেকটা মানে দলকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু এই আন্দোলন হয় নাই, এতগুলো লোকের জীবন দেয় নাই। জনগণ কি জন্য নেমেছিল? ছাত্র তরুণরা কেন নেমেছিল? একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। 54 বছরে যে রাজনৈতিক দলগুলো এই বিষয়টি নিয়ে আমি জনাব সাদত হোসেন সেলিম আপনার কাছে আসলে জানতে চাইতেছি যে সংস্কার, নির্বাচন এবং বিচার এগুলো তো আসলে সরকারের বিষয়, বিচারের ব্যাপারটা যেটা সেটা আদালত দেখবেন। তো এক্ষেত্রে কিছুদিন আগে আসলে এনসিপির নাহিদ ইসলাম যেটা বলেছেন যে যদি সংস্কার এবং বিচারের বিষয়ে ঐক্যমত হয় তাহলে নির্বাচনের ব্যবস্থা তারাই করে দেবে। বিষয়টা আসলে কিভাবে দেখছেন যে তারা কি আসলে গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে বলে সব বিষয়গুলোতেই তারা নেতৃত্ব দেবেন বা এটার দেওয়ার জায়গা আছে কিনা, আপনি কি মনে করছেন? দেখুন, আজকে কিন্তু একটা ছবি খুব ভাইরাল হয়েছে। আপনার এই আন্দোলনে 4 জন নেতা বসে আছেন সুটেড বুটেড হয়ে, আর 4 জন আছেন আপনার পঙ্গু অবস্থায়। এটা এখন জনগণের বিচার করবে তাদের কতটুকু ক্ষমতা এবং কতটুকু ক্ষমতা তারা চর্চা করছে। এখন আমরা কিন্তু যেটা বলেছি যে বিচার, আন্দোলন, আপনার সংস্কার এবং আপনারা এগুলো নির্বাচন একসাথেই হতে হবে, একের পর এক। এগুলো চলমান সংস্কারের কার্যক্রম চলমান। সংস্কারের ব্যাপারে 20টি ব্যাপারে আলোচনা হয়েছে, ঐক্যমত্য পোষণ করা হয়েছে, 2-1টা ব্যাপারে নোট ডিসিশন দেওয়া হয়েছে। এটা এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটা শেষ হবে, এটা অনেক বড় অগ্রগতি সংস্কারের প্রশ্নে। নির্বাচন রোডম্যাপটা আমরা পেয়ে গেলাম, বাকিটা হলো বিচারিক কার্যালয়ে যাবে। কিছু কিছু দল বলে যে একটি দলকে ক্ষমতার থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা বসানোর জন্য আন্দোলন হয়নি। তাই আন্দোলন হয়েছে একটি দলকে ক্ষমতা থেকে নামিয়ে কিছু রোবটকে ক্ষমতা বসানোর জন্য, অথবা কিছু জন্তু জানোয়ারকে ক্ষমতা বসানোর জন্য। একটি দলের বদলে আরেকটি দলে যাবে, সেটা জামাত ইসলাম তো হইতে পারে, সেটা তো জামাত ইসলাম হইতে পারে। তো একটি দলের বদলে কে যাবে? তাইলে কি মানে আমি তো বুঝতেছি না ব্যাপারটা। এটা বলার অর্থটা কি? পরিবর্তনের জন্য এটা পরিবর্তন তো যথেষ্ট হচ্ছে। 20টি 166টার ব্যাপারে 130টার ব্যাপার বিষয় নিয়ে আমরা ঐক্যমত্য পোষণ করেছি। আমরা আপনার জাতীয় সংসদে আপনার সঙ্গে আপনার এই যে 7ম ইয়েতে আপনার যে 70 অনুচ্ছেদে যেটা আপনার আছে, সংসদ সদস্যরা তার দলের বিপরীতে ভোট দিতে পারবে 2টা ব্যাপারে। এটা তো একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এছাড়া আরও অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে যেগুলো যুগান্তকারী সিদ্ধান্ত। এগুলো বাস্তবায়নটা হবে আপনার সংসদে, বাস্তবায়নটা হবে ওডিসি। আবার আমি বলছি, আর এনসিপি যেটা বলতেছে যে আপনার জুলাই ঘোষণা তো হয়ে আছে, আমাদের কাছে তো দেওয়া হয়েছে, আমরা এটা মতামত দিয়েছি, তারা আবার পুনর্লেখন করছে, আবার পাঠাবে এবং এই সপ্তাহের মধ্যে বসে আশা করি এটা সাইন হয়ে যাবে। এবং অনেকগুলো রাজনৈতিক দল বলেছে যে ঐক্যমত্যের মধ্যে কাছাকাছি যাবে, যেখানে আপনার ধরেন কিছুটা দ্বিমত আছে, সেই দ্বিমতটাকে আরও ছাড় দেওয়া যায় কিনা সেটা দেখবে। তাই এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা যেটা হলো যে যেমন পিয়ার পদ্ধতির কথা বলছি, পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে সকালে একজন প্রধানমন্ত্রী, দুপুরে একজন প্রধানমন্ত্রী, রাতে একজন প্রধানমন্ত্রী, ঘুম থেকে করে দেখবেন যে আরেকজন প্রধানমন্ত্রী। একটা অস্থিতিশীল সরকার কায়েম করার একদম মূল লক্ষ্য হলো পিয়ার। পিয়ার থেকে পৃথিবীর অনেক দেশ সরে এসছে। আমরা যখন বলি যে পিয়ার কোথায় আছে, উপমহাদেশে তো কোথাও পিয়ার নাই। উপমহাদেশে তখন বলে যে সুইডেন আছে, ডেনমার্ক আছে, নরওয়ে আছে। তারপর সুইডেন, ডেনমার্ক, নরওয়েতে 100 বছরের গণতন্ত্র, 100% শিক্ষিত। সেটা তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন না। আপনার এই বক্তব্যে আবারও আমরা ফিরবো। এই মুহূর্তে একটু চলে যেতে হচ্ছে হেলেন জেরিন খান আপনার কাছে, যে 70 এবং 72 সালেও কিন্তু গণপরিষদ নির্বাচন হয়েছে এবং পরবর্তীতে তারা এই সংবিধানকে সংশোধন করে ক্ষমতায় গিয়েছে, এবং কিন্তু এখন এসে আসলে এই মুহূর্তে বিএনপির এই বিষয়টায় কেন আপত্তি, যেটা আসলে জামাত, এনসিপি বা অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো বারবারই বলছে? দেখেন, যেটা আমি বলতে চাই, ষড়যন্ত্র করে আমরা কিন্তু কাউকে কখনো সফল হতে দেখি নাই, কিন্তু অনেককেই ধ্বংস হতে দেখেছি। এখন এই যে আমার ভাই যে বললেন যে কয়েকটা বিষয়, যে জনগণকে ভয় কেন, যেটা বললেন, হ্যাঁ, জনগণকে কে ভয় করে? জনগণকে তো তারাই ভয় করে যারা নির্বাচন হতে দিতে চায় না। এবং ওনারা বললেন যে এই যে ফ্যাসিবাদ যে পালিয়ে গিয়েছে কিংবা ফ্যাসিবাদের যে ধ্বংস হয়েছে, সেই ফ্যাসিবাদ ধ্বংস হওয়ার
মানে যেটা হলো যে নতুন বন্দোবস্ত কায়েম করবার জন্য। তো নতুন বন্দোবস্ত তো আমরা কায়েম হতে দেখলামই গত 1 বছরে, যেভাবে মব কালচার সৃষ্টি হয়েছে, যেভাবে একজন উপদেষ্টা এপিএ যে ফ্যাসিস্টরা হয়তো দেখা গিয়েছে 14 বছরে 400 কোটি টাকার একজন পিয়ন মালিক হয়েছে। আর আমরা দেখেছি যে এই মানে নতুন বন্দোবস্ততে 3 মাসে একজন এপিএস 400 কোটি টাকা মালিক হয়েছে। হ্যাঁ, উপদেষ্টা হওয়ার জন্য আবার 200 কোটি টাকা, মানে কি বলবো, যে 200 কোটি টাকা মানে অনেকটা ধরিয়ে দেওয়া, চেক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আবার আমরা দেখেছি যে এই যে যারা এই নতুন বন্দোবস্তের কথা বলে যেটা হচ্ছে যে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, কখনো কখনো তারা এইভাবে বলছে যে মুক্তিযুদ্ধের বিনিময়ে, মানে 30 লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত হলো, সেই সংবিধানকে কখনো কখনো হাসিনার সংবিধান, যেটা উনিও বলেছেন যে ওটা ছিল হাসিনার সংবিধান। কে বলেছে ওটা হাসিনার সংবিধান ছিল? হাসিনার এই 17 বছরে যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেইটা হয়তো হাসিনার হতে পারে, সংবিধান সংশোধন হতে পারে। ওই সংবিধানে আপনি জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এবং সেই কারণেই যখন এই 24-এর মতোই 75 সালে যে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, সেই সময় এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একমাত্র কাণ্ডারি হিসাবে কিন্তু সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি এই সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদকে উৎখাত করে তিনি সম্পূর্ণ 91 সালে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে গণতন্ত্র, কিন্তু সে সময় দেখা গেছে যে কিছু 91, 96, 2001-এর যে নির্বাচন হয়েছিল সেটা তো এই সংবিধানের আলোকেই হয়েছিল। সেই সংবিধানকে যে 3 জোট মিলে যে নথি করেছিলেন সেই সনদটাও সঠিকভাবে বাস্তবায়ন হয়নি, সেটা আসলে কোনো শঙ্কার জায়গা কিনা পরবর্তী প্রশ্নে আমরা ফিরবো। চলে যাচ্ছে একটি বিরতিতে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী রোডম্যাপ বনাম রাজনৈতিক অনৈক্য। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন আমন্ত্রিত অতিথিরা। জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছে আমি জানতে চাইছি, এটা হয়তো আপনার কাছে আসার শেষ প্রশ্নও হতে পারে, ঠিক এখনো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐক্যমতে এখনো পৌঁছানো যায়নি, যেমন জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেয়া, সেই সাথে আপনার আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না সেই বিষয়টি, এবং সেই সাথে পিআর পদ্ধতিটা তো আছেই। জামায়াত ইসলাম আসলে কি মনে করছে, তারা কি আসলে এই বিষয়গুলোতে কোনো ধরনের ছাড় দেবে কিনা? ধন্যবাদ। এখানে সেলিম ভাই এই একই কথা বলেছিলেন যে উনি বললেন যে ঐক্যমত্য কমিশনে সব বিষয়গুলো নাকি সমাধান হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটাই সমাধান হলো না। এখন পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি হবে কিনা এই প্রশ্নে এখনো একমত হতে পারলো না। সেই সনদের উপরে, এই জুলাই সনদের উপরে নির্বাচন হবে কিনা এই বিষয়ে এখনো একমত হতে পারলো না, এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলো না। তাহলে কোন বিষয়ে ওনারা সিদ্ধান্ত হলো? সংবিধানের গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের জন্য, একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখনো বিএনপি এখন পর্যন্ত প্রায় 9টা গুরুত্বপূর্ণ বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তার মানে তারা হয়তো অন্য দলগুলোর কারণে, জনগণের কারণে হয়তো তারা বলছে যে ঠিক আছে আমরা মেনে নিলাম, কিন্তু আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম। তো পরবর্তী সময় এগুলো তো তারা ইগনোর করবে যে আমরা নোট অফ ডিসেন্ট, তারগুলো এগুলোর সাথে আমরা একমত হয় নাই, সুতরাং এগুলো আমরা বাস্তবায়ন করবো না। 2 নম্বর হলো এখানে যেটা বললেন ষড়যন্ত্র কারা করছে? আমরা তো মনে করি ষড়যন্ত্র তারাই করছেন যারা সংস্কার চায় না, সংস্কার ছাড়াই নির্বাচন চায়, যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, সেই জুলাই সনদের উপরে নির্বাচন চায় না, আমরা তো মনে করি তারাই ষড়যন্ত্র করছেন। এখন দেখুন, আমরা এই সরকারটা একটা অসাংবিধানিক সরকার, এই সরকারকে যেভাবে আমরা মেনে নিয়েছি, এই সরকারের নির্ধারিত যে নির্বাচন কমিশন ঠিক একইভাবে তাকে আমরা মেনে নিচ্ছি। সুতরাং এই নির্বাচন কমিশনের উচিত হলো এই মুহূর্তে তারা যাই সিদ্ধান্ত নিক না কেন, রোডম্যাপ ঘোষণা করুক আর যাই করুক না করুক, রাজনৈতিক দলগুলোর সাথে বসে সকল রাজনৈতিক দলগুলোর কথা শুনে একবার সবার ঐক্যমতের ভিত্তিতে তার সিদ্ধান্ত, এর বাইরে গিয়ে নিজেরা যদি কোনো সিদ্ধান্ত নেয় অথবা ইন্টারনালি কোনো রাজনৈতিক দলের সেই সিদ্ধান্তের ব্যাপারে তো সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন। উনি একটা রোডম্যাপ ঘোষণা করলেন, সেই রোডম্যাপ ঘোষণার আগেই তো রাজনৈতিক দলগুলোর সাথে তাকে বসতে হবে, বসে যে আমরা এই চিন্তা করছি। কিন্তু রাজনৈতিক দলগুলোর এই সমীকরণগুলো মেলানোর দায়িত্ব নির্বাচন কমিশনের কিনা সেই বিষয়ে আমি জনাব সাদত হোসেন সেলিম আপনার কাছে জানতে চাইব। না, এই সমীকরণ মেলানোর দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, কারণ নির্বাচন কমিশন আরপিও সংশোধনীর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছেন
এবং আপনারা এখানে একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন। যদিও আরপিওর সাথে অনেক কিছুর সাথে আমরা একমত নই, যেমন আপনার একজন সংসদ সদস্য একটা মিথ্যাচার দিয়েই তার যাত্রা শুরু হয়, সেখানে তাকে বলতে হয় যে আমি 30 লক্ষ টাকা বেশি খরচ করি নাই, একটা অঙ্গীকার নামা দিয়ে ঘোষণা করতে হয়। নির্বাচন কমিশন সেখানে কালো টাকাকে কিভাবে আরও কমিয়ে আনার ব্যবস্থা করা যায়, খরচটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং প্রার্থীদের কিভাবে সহায়তা করা যায়, সেখানে আমরা বলেছি যে পোস্টারের প্রয়োজন নাই। সেখানে এখন বলতেছে টিলবোর্ড এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ বাংলাদেশের 95% নির্বাচনী এলাকায় মার্কাকে ভোট দেয়, ব্যক্তিকে ভোট দেয় না। সুতরাং মার্কাকে পরিচিত করাটাই হলো যে আসল। এইসব ব্যাপারে আপনার প্রচারণাতে আপনার ব্যয় কমিয়ে আনার ইত্যাদিভাবে নির্বাচন কমিশনের কিছু দায়িত্ব আছে। আমরা নির্বাচন কমিশনের প্রতি সেটা আহ্বান করব, কিন্তু নির্বাচন কমিশন তো নির্বাচন করবে। এবং এখানে সংস্কারের প্রশ্ন আমি তো বললাম, ধরেন আপনার বিএনপি আপনার নোট অফ ডিসেন্ট দিল কোথায়, সেটা হলো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং আপনার সরকার প্রধান হতে পারবেন না। সরকার প্রধান এবং একই ব্যক্তি যদি আপনার রাষ্ট্রপ্রধান হয়, দল প্রধান হয়, তাহলে মহাভারত অশুদ্ধ হবে কোথায়? পৃথিবীর কোন দেশে আছে যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান হলে বা সরকার প্রধান হলে আপনার দলের প্রধান হতে পারবে না? দলের প্রধান নির্বাচন করবে দলীয় লোকেরা, রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে বা সংসদ নির্বাচন করবে সংসদ সদস্যরা। এটা একজনের মৌলিক অধিকার খর্ব করা, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, দিতেই পারে। এটা পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আপনার শেখ হাসিনার বুথ কারো মাথা থেকে নামতেছে না, অনেকের মাথার থেকে। শেখ হাসিনার সংবিধান তো শেখ হাসিনার না, শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করে 14 সালে 154টা আসন কিন্তু নির্বাচন করে ফেলেছে বিনা ভোটে, যেখানে সংবিধানে আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিরাই আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন এবং তাদের অধিকাংশ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আপনার 18 সালের নির্বাচন কি সংবিধানে আছে রাতে ভোট করার? বা 24 সালে আমি আর ড্যামি নির্বাচন আছে? এগুলো কোনো কিছু সংবিধানে নেই। এটা ব্যক্তি হাসিনার দায় কেন সংবিধানের উপর বর্তাবে? আমরা তো সংবিধানকে আপনার অধিকতর সংশোধন করার জন্য, সংবিধানকে অধিকতর ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যা করণীয় তা করতেছি। আমরা তো আপনার এই যে রাষ্ট্রপতি আপনার ক্ষমা প্রার্থনার যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা প্রার্থনার যে কোনো রকম নিয়ম ছিল না, বিচারপতি নিয়োগের ব্যাপারে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, আমরা বিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে আমরা কিছু আইনি কাঠামো তৈরি করেছি। এই আইনি কাঠামো হয় সংসদে পাস করবে অথবা আপনার অডিয়েন্সের মাধ্যমে করবে। এই ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নেই। আবার একটা আলোচনা বসলে জিনিসটা শেষ হয়ে যাবে। এখানে যদি আপনি বলেন যে সংস্কারও হচ্ছে না, বিচারও হচ্ছে না, তাহলে নির্বাচনও হবে না। শেখ হাসিনা যেমন আপনার মৃত্যুকে ভয় পায় না, কিন্তু নির্বাচনকে ভয় পেত, এবং বেশ কয়েকটা রাজনৈতিক দল। আমি আপনাকে বলি যে পিয়ারের প্রশ্নে এটাও করতেছে, যেটা আমাদের দেশের মানুষ যেটার সাথে পরিচিত নয়। আমরা 15 বছর লড়াই করেছি, আমরা 15 বছর লড়াই করেছি যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো মতৈক্য আছে। শুনেন, 72 এটা একেবারে ভুয়া কথা। 72% লোক এটা সুজনে যেটা বলেছে, আমি হেলেন জেরিন খানের সাথে আমার এই মুহূর্তে কথা বলতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখনো মতৈক্য পৌঁছতে পারেনি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাগুলোতে যদি না যেতে পারে তাহলে জামাত এবং এনসিপি বলছে যে তারা নির্বাচনে যাবে না। বিএনপির অবস্থান তাহলে আসলে কি হবে? দেখুন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমতে যেতে পারে না। এটা কারা বলছে? যারা এখন পর্যন্ত নির্বাচনে কোনো দিন যায় নাই, নির্বাচনের মুখোমুখি হয় নাই, তারা আদৌ একটা সিট পাবে কি না সেটা নিয়েও কিন্তু জাতির প্রশ্ন আছে। আর কারা বলছে? যারা বিগত নির্বাচনে বিএনপি ছাড়া নির্বাচন করে যারা 3টা মাত্র আসন পেয়েছে, আর যারা বলছে যে আমরা অনেকগুলা ব্যাপারে স্যাক্রিফাইস করেছি, যদিও এটা জানি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। জাতীয়তাবাদী দল তারা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছে এবং বিরোধী দল হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের সরকার পরিচালনা করার যেমন তাদের অভিজ্ঞতা আছে এবং বিরোধী দল পরিচালনা করার, সেই জাতীয়তাবাদী দল অনেকগুলো বিষয়ে ছাড় দিয়েছে। দেখেন, ওনারা বলছে সংস্কার 111-এর সময় সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল। আর 30 দিন এই যে জাতীয় ঐক্যমতের যে কমিটি ছিল, সেখানে 30 থেকে 40টি দল 30 দিন তারা মানে একত্রিত বসেছে। এখন সেটা একটা বুলিতে পরিণত হয়েছে, কারণ নোট অফ ডিসেন্ট দিতেই পারে। আমরা যদি সব বিষয়ে ঐক্যমত হই তাহলে তো এতগুলো দল থাকার দরকার নাই, তাহলে তো একটা দলই হয়ে যেতে পারে, তাহলে তার ভিন্ন ভিন্ন দল থাকার দরকার নাই। গণতন্ত্রের বিউটি হচ্ছে, আমাকে শেষ করতে দেন, গণতন্ত্রের বিউটি হচ্ছে ভিন্ন ভিন্ন মত থাকা। তো সেইটা কেন নিবে না? ওনারা যেটা বলছে সেইটাই জাতিকে ই করতে হবে। আর সেইটা যদি হয় তাহলে তারা নির্বাচনে যান না কেন? তাদের নির্বাচন নিয়ে জামাতের অবস্থান আসলে কি হবে?
আমরা স্পষ্ট করে বলছি আমরা নির্বাচনের জন্য কাজ করছি, কিন্তু সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হতে হবে। এছাড়া এই নির্বাচন জনগণ মানবে না কোনো রাজনৈতিক দল, শুধু ওই বিএনপি সহ হাতে গোনা কয়েকটা দল ছাড়া আর কেউ এই নির্বাচনকে মানবে না। আর আপা বললেন যে বিএনপি ছাড়া জামাত ইসলামী তিনটা সিট পেয়েছে। বিএনপি বলুক যে আমরা ছাড়া বিএনপি সংসদে মানে সরকার গঠন করতে পেরেছে কিনা। 91 সালে সরকার গঠন করেছে জামাতের সহযোগিতা নিয়ে, 2001 সালে সরকার গঠন করেছে জামাতের সহযোগিতা নিয়ে। এর বাইরে কখনো বিএনপি সরকার গঠন করতে পেরেছে জামাত ছাড়া? তাহলে ওনারা বারবার শুধু বলে ওনাদের বাদ দিয়ে আমরা 3টা আসন, ওনাদের কারণেই তো আমরা 3টা আসনে আসছি, ওনাদের সাথে জোট করার কারণে আসছি। আজকে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত ওনাদের সাথে ছিলাম ততক্ষণ পর্যন্ত বন্ধু, আর এখন হলো আমাদের ছাড়া 3টা আসন তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমরা জোট ছিলাম ততক্ষণ পর্যন্ত ভালো, এখন আমরা জোটে নাই, এইজন্য আমরা খারাপ। 14টা কিংবা 15টা পান, কিন্তু আমাদের ছাড়া আপনারা দেখেন না জামাত ছাড়া, আপনারা জামাত ছাড়া ক্ষমতায় যেতে পেরেছেন কিনা বলেন। আপনারা সরকারে চলে যাচ্ছেন, আপনারা যাচ্ছেন, আপনারা আসলে হয়েছে কি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এত সুবিধা নিয়ে না না সুবিধা কি? আপনাদের দলের একজন ব্যক্তি বলতেছেন পিয়ার নাকি খায় না গায়ে মাখে, এরকম মূর্খ কথা কেউ বলে নাকি? পিয়ার কে বুঝে না? একদম প্রাইমারি স্কুল স্টুডেন্টও পিয়ার বুঝে। পিয়ার হচ্ছে শাহাদাত হোসেন সেলিম, আপনি আসলে আপনার কি মত এই মুহূর্তে আসলে যদি অবস্থা এরকমই চলতে থাকে অন্তর্বর্তী সরকারের আসলে কি করণীয়, বা নির্বাচন কমিশনের কি করণীয়, রাজনৈতিক দলগুলোরই বা কি করা উচিত? না এখানে তো নির্বাচন এর মধ্যে ঐক্যমত্য কমিশনেরই কিন্তু যেই সংলাপে বসার কথা ছিল সেটি সময় আর একটু পিছিয়েছে। হ্যাঁ, ঐক্যমত্য কমিশন এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে হয়তো বসবে, সেখানে বসতে সমাধান হয়ে যাবে। আমি যেহেতু প্রতিটা দিন সেখানে ছিলাম, অংশগ্রহণ করেছি, আমি তো সেটার ভিতরে খবরটা জানি। এটাতে সংস্কারের ব্যাপারে আর কোনো ইয়ে নেই, এটা হয়ে যাবে। যে 2-1টা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটাও কিছুটা এধার হয়ে এটাকে একটা সমঝোতা আসবে। এখন একদম শতভাগ তো সেলিম ভাই বলুন না যে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে একমত হইছে কিনা, এটা হবে কিনা? না শতভাগ এই জুলাই সনদের উপর নির্বাচন হবে কিনা বলুক না। না শতভাগ তো আর ঐক্য হবে না। তাহলে কি হলো? ঐক্য হলো তার এটা আলাদা থাকবে না। এটাই তো এখানে জুলাই সনদের দলগুলোতে তাই চাচ্ছে। জুলাই সনদের যে অংশটা আইনি প্রক্রিয়া করার দরকার সেটা আইনি প্রক্রিয়াতে যাবে, আর যেটা একটা আপনার ঐক্যমতের দরকার সেটা ঐক্যমতের মধ্যে যাবে। এটা কোনো খুব একটা বড় বিষয় না, জামাত ইসলাম এটাকে বড় করে দেখার বিষয় না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, জামাত ইসলামও আসবে, অন্যান্য রাজনৈতিক দলও আসবে। এই সরকারও যত দ্রুত চাচ্ছে নির্বাচনটা হয়ে যাওয়ার জন্য, আন্তর্জাতিকভাবেও চাচ্ছে নির্বাচনটা হয়ে যাওয়ার জন্য। কারণ আমি আগেই তো বলেছি যে বিনিয়োগ হয়তো আরম্ভ করে সমস্ত কিছু স্থবির হয়ে আছে, স্বদেশি এবং বিদেশি সব বিনিয়োগ স্থবির হয়ে আছে। কিন্তু সেই বিষয়গুলো অন্য রাজনৈতিক দলগুলো ভাবছে কিনা? একটা নতুন রাজনৈতিক সরকার আসছে, একটা গণতান্ত্রিক সরকার আসলেই কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে, দেশি বিদেশি আস্থা ফিরে আসবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং সার্বিকভাবে তখনই ফিরে আসবে যখন জনগণের মানে বিশ্বাসের উপরে যখন নির্বাচন হবে তখনই হবে। এখন তাছাড়া হবে না, মানে আগের মতই হবে। জনগণ তো আপনার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এটা এখন জামাত ইসলাম তো বললে হবে না। জামাত ইসলাম তো ভোটের ব্যাপারে রাজনীতি করে বলেই 300 আসনের প্রার্থী দিয়ে প্রত্যেকটা কাছে কাছে কিন্তু তাদের প্রার্থীকে ঝুলিয়ে রেখেছে। এমন কোনো কাজ পাবেন না যেখানে জনগণ আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।